আশিক শুধু মাস্টার্স করেছে আমাদের সাথে, বাকি পড়া দেশের বাইরে থেকেই করেছে সে। পড়া শেষে সবাই কাজ খোঁজা শুরু করে, আমিও তাই শুরু করেছিলাম। হঠাৎ আশিক আমাকে আর ইমনকে তার অফিসে জয়েনিং লেটার দিয়ে জয়েন করতে বলে। প্রথমে রাজি না হলেও তোমার মার কথা ভেবে রাজি হয়ে যায়। মার কথা ভেবে মানে? কথার মাঝেই ওয়াসিনাথ প্রশ্ন করে বসে, তোমার মার সাথে অনেক আগে থেকেই আমার রিলেশন ছিল। যদিও দুজনে দু জায়গায় ছিলাম, তবুও ভালোবাসার কমতি ছিল না। আমি তাড়াতাড়ি তোমার মাকে বিয়ে করতে চেয়েছি, কারণ মামা মনে নানা তোমার মাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাচ্ছিল। চাকরি পাওয়ার পরে আমি বাড়ি চলে যাই। তারপরে সমস্যা শুরু। আমি বাড়ির সব সামাল দিতে শুরু করি, যা সামলাতে সামলাতে আমার 1 বছর লেগে যায়। আর এইদিকে অমিতাও 1 বছর ধরে গায়েব হয়ে যায়, সাথে ইমানও। বাবা মানে আশিকের বাবা আমাকে একদিন কল করে আশিকের খারাপ অবস্থার কথা বলে। আশিক তো পাগলের মতো হয়ে গেছে অমিতা অমিতা করে। আমি আবার ঢাকায় ব্যাক করি। তোমার মাকে তখনও আমি বিয়ে করিনি। তোমার নানা মেনে নিতে চাচ্ছে না, তিনি আমাকে আরও যোগ্যতা অর্জন করতে বলে দেয়। ঢাকায় এসে আমি আশিককে সামলাতে শুরু করি। কিছুদিন যাওয়ার পরে একদিন অমিতা এসে আশিককে জড়িয়ে ধরে বলে ওঠে, আসলে আমার বাবা মারা গিয়েছিল, তাই আমি এতদিন মাকে সামলাতে সামলাতে আর আসতে পারিনি। আমি অনেক সমস্যার মাঝে ছিলাম, তাই তোমাকে কল করতে পারিনি। এমন হাজারো কথা বলে আশিককে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নেয়। আমি মানা করেছিলাম, কিন্তু ভালোবাসা জিনিসটাই অন্ধ হয়। কিছু ভালোবাসায় অন্ধ হওয়া ভালো, আবার কিছু ভালোবাসার প্রতি অন্ধ হলে সব শেষ হয়ে যায়, যেমনটা আশিকের সাথে হয়েছে। অমিতার সাথে সাথে ইমানেরও আবির্ভাব হয়। আশিক বন্ধুত্বের খাতিরে আমাদের নিজেদের কোম্পানিতে চাকরি দিয়ে দেয়। আমিও যোগ্য হওয়ার পিছনে পড়ে যাই, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর আশিক একটা খুশির সংবাদ শোনায়, আশিক নাকি বাবা হতে চলেছে। এটা আসলেই সবার জন্য খুশির সংবাদ ছিল। আশিক নিজের সব টাইমই অমিতার পেছনে দেওয়া শুরু করে, আর ওইদিকে ইমন নানাভাবে কোম্পানির টাকা সরানো শুরু করে। আমি কিছু বললে আশিকের কাছে আমার নামে উল্টাপাল্টা শুনিয়ে দেয়। আশিক আমার পক্ষে থাকতে চেয়েও পারে না অমিতার জন্য। আমি ভার্সিটি লাইফ থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, অমিতার ইমনের প্রতি একটু আলাদাই দরদ আছে, তবে গায়ে মাখিনি। নিজের জীবনে অধিক প্রবলেম ছিল বলে কারোর ব্যাপারে আর তেমন বেশি চিন্তা ভাবনার সময়ই পাইনি। এইদিকে আশিকের একটা ছেলে হয়, অরিত্রাণই তার ছেলে। অমিতার আশিকের ছেলে অরিত্রাণ। ইমান নানাভাবে আমাকে আশিকের কাছ থেকে দূরে ঠেলে দেয়। আসলে বউ নামের বস্তুর কারণেই এটা সম্ভব হয়েছে, তা না হলে ইমান এমনটা করতে পারতো না। কোনোভাবে 1 বছর কাটার পরে আমি নতুন চাকরি খুঁজে বাড়ির কাছাকাছি সেখানে থেকে চলে যাই। তারপরে আর আশিকের সাথে যোগাযোগ হয়নি। আসলে আমিই করিনি, এক করে চাপা অভিমান জমা হয়েছিল। আমি বাড়ি গিয়ে তোমার নানাকে মানাতে 2 বছরের মতো লেগে গেছে। তারপর নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কেটে গেল অনেক বছর, তুমিও দুনিয়াতে চলে এসেছিলে। একদিন খবরের কাগজ পড়ার সময় আশিকের মৃত্যুর কথা পড়ি। আমি কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম, যেখানে লেখা ছিল ও আত্মহত্যা করেছে। কিন্তু আমি এটা জানি ও এমন করতে পারে না। তারপর তোমাকে আর তোমার মাকে নিয়ে ঢাকা চলে আসি। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারি আশিকের সব সম্পত্তি এখন অমিতা আর ইমানের নামে। ইমান অমিতাকে বিয়ে করলো কখন, আর তাদের ছেলে কখন হলো, আমি কিছুই জানি না। আমি ভেবেছিলাম আশিকের ছেলেই ওদের ছেলে নামেই পরিচয় পেয়েছে, কিন্তু ব্যাপারটা তেমন না। পরে বুঝতে পেরেছি তখন তাদের সাথে কি হয়েছিল। এটা তোমার দাদাজানকে জিজ্ঞেস করো। চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, 3 জনের চোখেই পানি। তবে ওয়াসিনাথের কান্নার মাত্রাও বেশি। তার কেন যে এত কান্না পাচ্ছে এটা সেও জানে না। কান্না জড়িত চোখে এসে দাদার দিকে তাকায়। অরিত্রাণের দাদা চোখের পানি মুছতে মুছতে চশমাটা চোখে দিয়ে বলতে শুরু করে, অরিত্রাণ প্রচণ্ড বদমেজাজি ছেলে। ছেলেরা সাধারণত রাগী হয়, কিন্তু অরিত্রাণের বিষয়টা ভিন্ন। যে ছেলে নিজের বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখে, আর বাবার খুনের সাথে তার মায়ের হাত আছে এটাও নিজের চোখের দেখার, ওরে এমন হওয়াটাই কি স্বাভাবিক নয়? আজ থেকে 15 বছর আগে অরিত্রাণের বয়স তখন 10 কি 11 বছর। এই 10-11 বছরে সে যদি সব চাইতে কম কারো অযত্ন পেয়ে থাকে, তবে তার নিজের মায়ের। আমি আমেরিকাতে ছিলাম। আশিক প্রায় কল করে বলতে অমিতা অরিত্রাণের সাথে তার সাথে বাজে বিহেভিয়ার করে। এছাড়াও কারণে অকারণে নানান সময় অরিত্রাণকে মারধর করে। কিন্তু তখন অরিত্রাণ খুবই শান্ত ছেলে ছিল, তেমন একটা দুষ্টামি করতো না। এক প্রকার তার মতো ছেলেই ছিল না।
আমি এত কিছু শুনে বিদেশ থেকে দেশে চলে এলাম। এসে আমি অমিতার রং ঢং দেখেই বুঝতে পারলাম কেমন মেয়েকে আমার ছেলের নিজের বউ করেছে। তার রাত করে বাসায় ফিরা, পার্টি, ছোট জামা পরা আমাকে অবাক করেছে। তার চাইতে অবাক করে অরিত্রাণের প্রতি তার বাজে ব্যবহার। এভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন আশিক তাড়াহুড়ো করে বাসায় এসে আমাকে বলে আমাকে আর অরিত্রাণকে নিয়ে বিদেশে চলে যাবে, আর তাও কিছু সময়ের মধ্যে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে, তবে তাকে বেশ উত্তেজিত লাগছিল। আমি কিছু জিজ্ঞেস করতেই বলে ওঠে পরে সব বলবো। আমাদের জীবন নাকি ঝুঁকিতে আছে। বাসা থেকে বের হওয়ার সময় অরিত্রাণ জিদ ধরে সে তার মাকে ছাড়া যাবে না। আসলে ছেলেটা তার মাকে খুব ভালোবাসতো। আশিক অনেক বুঝিয়ে বলে অমিতা এয়ারপোর্টেই আছে, সবাই বাইরে বের হতে পা বাড়াবো। ঠিক তখন অমিতা, ইমান, তার ছেলে ইহান তার সাথে কিছু সিরিয়াল কিলার নিয়ে হাজির হয়, যাদের আমি বিভিন্ন পেপারে দেখেছিলাম। তারা আমাদের সবাইকে বেঁধে ফেলে, শুধু অরিত্রাণ বাদে। এবার আমি কিছু বুঝতে পেরেছি। আসলে সেদিন আশিকে ওদের আসল রূপ সম্পর্কে জেনে গিয়েছিল। আশিককে ব্ল্যাকমেল করে যদি সব কিছু তাদের নামে না লিখে দেয় তবে অরিত্রাণকে মেরে ফেলবে। অরিত্রাণ অমিতাকে বারবার বলেছে, মা কেন এমন করছো? আমি তো গুড বয় হয়ে গেছি, এখন আর তোমার সামনেও যাই না, তারপরেও কেন বাবাকে কষ্ট দিচ্ছ? কিন্তু অমিতার কথা, অরিত্রাণ নাকি তার ছেলেই না। আসলে ইমনই ওকে বলেছে তার সন্তান নাকি হওয়ার সময় মারা গেছে, কিন্তু আসলে এটা সত্যি। অরিত্রাণই অমিতার নিজের নারী কাটা ছেলে। আশিক ছেলের জন্য সব করতে পারে, তাই সব তাদের নামে লিখে দেয়। এবার অমিতা বলতে শুরু করে, আশিক, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। আমি তো ইমানকেই ভালোবেসেছি, আর ইমান আমার প্রথম স্বামী। তুমি জানতে চেয়েছিলে না 1 বছর আমি কোথায় ছিলাম? আমি বলছি, আমার বিয়ে করেছি আগেই, কিন্তু হঠাৎ আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। তাই তোমার সামনে আর আসি না, কারণ একটাই, তুমি জানলে আর আমাকে বিয়েও করবে না, আর আমি তোমার এই বিশাল সম্পত্তির মালিকও হতে পারবো না। প্রথম থেকেই ইমান আর আমার প্ল্যান ছিল তোমার সম্পত্তি নিজেদের করা, আয়েশ আলিশান করে জীবন পার করা। কিন্তু আমার ছেলে হওয়ার পরে আর এগুলো করতে চাইনি। ইমানের কথায় আবার তোমার কাছে আসা, আর হ্যাঁ, আমার ছেলে ইহান। তারপরে তোমাকে বিয়ে, বাচ্চা নেওয়া সবই নাটক ছিল, কিন্তু দিনের মধ্যেই এত বছরের প্ল্যান শেষ হয়ে যেত। কিন্তু শেষ হওয়ার আগেই তুমি সব জেনে গেছো। যাই হোক, এখন সব আমাদেরই। তুই আমার সাথে বেইমানি করেছিস ভালো কথা, কিন্তু নিজের ছেলে অরিত্রাণের সাথেও কিভাবে করতে পারলি এমন? লজ্জা লাগেনি? তুই তো মা জাতির কলঙ্ক। ছি, লজ্জা হয় তোর মতো মেয়েকে আমি এত ভালোবেসেছি। ছি, নিজের প্রতি আমার ঘৃণা হচ্ছে। কিসের ছেলে? ইমান সব বলেছে আমাকে। এই ছেলে আমার না। আমার বাচ্চা তো হওয়ার সময় মারা গিয়েছিল। তুমি তো একে কোথা থেকে জানি নিয়ে এসেছো কে জানে। ছি, কেমন মা তুই? মায়ের তো আলাদা টান ভালোবাসা থাকে নিজের নার ছেঁড়া সন্তানের জন্য, কিন্তু তুই, ছি, নিজের সন্তানকেই তুই চিনতে পারলি না। তোরে তো আমি খুন করব। তুই কতবার যে আমার বাবার সোনার মাথা ফাটিয়েছিস, আমি কিছু বলিনি, ও বারবার বলেছে। বাবা মাকে কিছু বলো না। কিন্তু আমি কি জানতাম তোর মনে কি ছিল? তুই তো ওকে নিজের বুকের দুধও খাইয়েছিলি, সেদিক দিয়েও কি তোর একটুও মায়া হলো না, জানোয়ার? আরে, আমি কি আগে জানতাম নাকি এ আমার ছেলে না? জানলে জীবনে একে আমার দুধ খাওয়াতাম না। তোদের আমি খুন করব। আর ইমান, এই তোর বন্ধুত্ব, তোর জন্যই আমি তানভীরের সাথেও কত বাজে ব্যবহার করেছিলাম। আমি কি তখন জানতাম তুই আর তোর বউ বেশ্যা অমিতা মিলে এসব করেছিলি? ছি। আর ছিছি করতে হবে না, তুই নিজে বাঁচতে তো খুন করবি। এই থাক না, আমাদের সব কাজ তো শেষ, এদের ছেড়ে দাও। শুধু শুধু খুন খারাপি কি দরকার? শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, বুঝলে যান? এই, তোরা সবাইকে মেরে চলে আয়। আমি সবই দেখছিলাম কিন্তু কিছু বলিনি, কারণ আমি হাত ছোটাতে শুরু করেছিলাম। অরিত্রাণকে দেখে আমি অবাক হয়ে গেলাম, সাথে এই পেয়াদব ইহানকে দেখেও। অরিত্রাণ যতবার ওই ডাইনি অমিতাকে মা ডেকেছে, ঠিক
ততবার ওই ছেলে তাকে খুশি মেরেছে। আর তার জন্মদাত্রী মা বেশ মজা নিচ্ছে। অরিত্রাণের মুখ দিয়ে রক্ত ঝরতে লাগে, কিন্তু অরিত্রাণ হঠাৎ করে চুপচাপ হয়ে যায়, আর কোনো শব্দই করেনি সে। তারা আশিককে আমাদের সামনেই মাথায় গুলি করে আর গানটা আশিকের হাতে ধরিয়ে দেয়। অরিত্রাণকে তারা বাঁধেনি। অরিত্রাণ বারবার তার মায়ের পা ধরেছিল তার বাবাকে ছেড়ে দিতে, কিন্তু প্রতিবারই জবাবে ওই অমিতা লাথি দিয়েছিল, আর তার ছেলে তাকে ইচ্ছা মতো মেরেছিল। আশিককে তাদের লোকগুলো মেরে ফেলার পরই তারা চলে যায়, আর ওদের বলে যায় আমাদের মেরে ফেলতে। কিন্তু আমি অনেক কৌশলে অরিত্রাণ আর নিজেকে বাঁচিয়ে আমেরিকায় চলে যাই। এরপর থেকেই অরিত্রাণ কেমন যেন হয়ে যায়। আমি অরিত্রাণকে 15 বছর পরে তোমার সাথে দেখা হওয়ার পরই প্রথম হাসতে দেখেছি। অরিত্রাণ আমেরিকায় নানান বন্ধুদের সাথে মিশত, তাদের মাধ্যমেই সে মেয়েদের প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু কোনো আকর্ষণ বা মেয়েদের শরীরের নেশার জন্য না। তারা বুঝিয়েছে নারীদের কষ্ট দেওয়ার উপায় এটা, আর অরিত্রাণ নারী জাতিকে ঘৃণা করত, তাই এইসব করে বেরিয়েছে। কিন্তু সবসময় নেশা করে মেয়েদের সাথে অমন করত। অরিত্রাণ খুব কম বয়সে নিজের যোগ্যতা আর বুদ্ধি দিয়ে বিলিনিয়ার হয়ে ওঠে। দেশে এসেই সে নিজের বাবার সব সম্পত্তি ওদের থেকে কিনে নেয়, কিন্তু কেন যেন ওদের কোনো ক্ষতি করেনি। এখনও সে অমিতাকে খুব ভালোবাসে, তা নাহলে সে দিন পালিয়ে যাওয়ার সময় মায়ের লাল শাড়ি নিয়ে পালাতো না। হ্যাঁ, ওই দিন আমরা ওই লোকদের থেকে পালিয়ে যাওয়ার সময় অরিত্রাণ নিজের মায়ের একটা শাড়ি নিয়ে যায়, যা এখনও তার কাছে আছে। অরিত্রাণ এই 15 বছর নিজেকে পাথর তৈরি করে ফেলেছে, যার মনে ছিল না দয়া আর না ছিল মায়া, কিন্তু তুমি ওর জীবনে সেই ওকে পরিবর্তন করে দিলে। অরিত্রাণ এখন হাসতে শিখেছে আর ভালোবাসতেও শিখেছে তোমার জন্য। আমি চাই তুমি সারা জীবন তার সঙ্গ দাও, ওকে ভালো রেখো। ও তেমন ভালোবাসা পায়নি, তাই একটু বিগড়ে গেছে। ছেলে মেয়েকে ভালো করে গড়ার কারিগর তো মা বাবার, কিন্তু ওর তো তারা ছিল না। কাঁদতে কাঁদতে কথাগুলো বলা শেষ করে। ওয়াসিনাতের বাবা, অরিত্রাণের দাদা, ওয়াসিনাতের সবাই কাঁদছে, কিন্তু ওয়াসিনাতের কান্নার মাত্রা দেখে সবাই অবাক। সম্পূর্ণ রেস্টুরেন্টে ওয়াসিনাতের দিকে তাকিয়েই আছে। ওয়াসিনাতের বাবা তাকে জড়িয়ে ধরে আছে, তাও ওয়াসিনাতের কান্নার বেগ কমছেই না, উল্টা কাঁপা কাঁপা বাড়ছে। এবার অরিত্রাণের দাদা ওয়াসিনাতকে জড়িয়ে ধরে। ওয়াসিনাত লাগামহীনভাবে কাঁদছে। তার কান্না আসলে অরিত্রাণের জন্য না, নিজের মার জন্যে। আল্লাহ তাকে কত ভালো মা দিয়েছে, এটা ভেবেই তার কষ্ট হচ্ছে। তার মাও তো নিজের চোখে না থাকার পরেও তার কষ্টে হলেও টের পেয়ে যায়, তাকে কত যত্নে আগলে রাখে। আর অরিত্রাণও কি পেয়েছে জীবনে? কত যন্ত্রণা নিয়েই না থাকে ছেলেটা, কত কষ্ট হয়েছিল তার। তাকে তো তার মা মেরে ফেলতে চেয়েছে। ওয়াসিনাতের আরও জোরে কলিজা ফেটে কান্না পাচ্ছে। যেখানে ওয়াসিনাতের নিজের মা তাকে মাঝে মাঝে খাবার খাওয়ার জন্যে বকলে তার কলিজা ছিঁড়ে মতো কষ্ট হয়, বুক ফেটে কান্না পায়, সেখানে অরিত্রাণকে তো লাথিও মারতো। আরও কত কি করেছে তার সাথে তার মা, আল্লাহ জানে। ছোট অরিত্রাণের জন্য ওয়াসিনাতের আরও বেশি কষ্ট হচ্ছে। কেন যেন ওয়াসিনাতের ইচ্ছে করছে অরিত্রাণকে জড়িয়ে ধরে বলতে, আমি সব সময় আপনার সাথে থাকবো, অনেক ভালোবাসবো। কিন্তু অরিত্রাণ তো তার সামনে নেই। সে ভাবছে পৃথিবীতে এত জঘন্য মাও আছে, কিভাবে সম্ভব? ওয়াসিনাতকে তার বাবা তার দাদাজান ধরে গাড়িতে বসায়। ওয়াসিনাত এক নাগারে কেঁদেই চলেছে। ওয়াসিনাত তার মার কোলে মাথা দিয়ে বিগত 2 ঘন্টা যাবৎ কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ওয়াসিনাতের মা প্রচণ্ড চিন্তিত মুখে মেয়েকে সামলিয়েছি চলেছে। ওয়াসিনাতের বাবা এবার প্রচণ্ড রেগে গেছেন। এভাবে নিজের মেয়ের চোখের পানি তিনি সহ্য করতেই পারে না। তার ওপর মেয়েটা রীতিমতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই চলেছে। এটা জাস্ট উনি মেনে নিতে পারছেনই না। অন্যদিকে ওয়াসিনাতের ফুপু বক বক করেই চলেছে তার কথা। অরিত্রাণ ওয়াসিনাতকে ছেড়ে দিয়েছে, তাই তার এত কান্না। ওয়াসিনাতের মা তাকে বহু কষ্টে রাতের খাবার খাইয়ে শুয়ে দিতে যায়। এত কান্নাকাটির মাঝে ওয়াসিনাত নিজের মোবাইলের কথা ভুলেই গেছে। একজন যে তাকে কল করতে করতেই শহীদ হয়ে যাচ্ছে, সেদিকে তার কোনো মনোযোগই নাই বললেই চলে। ওয়াসিনাত আজ তার মাকে নিয়ে ঘুমাবে বলে ঠিক করে। রাত 1টা ছুঁই ছুঁই। অরিত্রাণ ওয়াসিনাতের দেয়াল টপকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ সারাদিনে কতবার সে ওয়াসিনাতকে কল করেছে তা তার নিজেরও অজানা, কিন্তু ওয়াসিনাত যে কান্নায় এতই বিজি ছিল এটা তার জানাই ছিল না। অরিত্রাণ দেয়াল টপকাতে গিয়ে হাতের কিছু জায়গায় কেটে ফেলেছে,
তবে সেই দিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপে নেই বললেই চলে। তার তো সব চিন্তা চেতনা মানুষ এখন দোতলার কর্নারের রুমে মায়ের কোলে আরামসে ঘুমাচ্ছে। অরিত্রাণ হাত পা ছিঁড়ে হলেও ওয়াসিনাতের বারান্দার সামনে দাঁড়িয়েই পড়ে, চোখে মুখে তার চিন্তার রাজ্য। ওয়াসিনাত ওয়াসিনাতের রুমে কুটি কুটি পায়ে গিয়ে বিছানার এক পাশে বসে পড়ে। তারপর মনে মনে বলে ওঠে, কি আরামের ঘুম দিচ্ছে মহারানী। আর আমি যে সারাদিন টেনশনে কিছু খাইনি। সেই দিকে রানী এলিজাবেথের টেনশন নেই বললেই চলে। ফাজিল মেয়ে, এত ঘুম কই থেকে আসে আমিও দেখব। অরিত্রাণ ফিসফিসিয়ে ওয়াসিনাতকে কিছুক্ষণ ডাকলো, কিন্তু তাও তার খবরই নেই। এবার অরিত্রাণ ওয়াসিনাতকে কোলে নেওয়ার জন্য প্রস্তুত হবে, এমন সময় ফিসফিসিয়ে কেউ একজন বলে ওঠে, বাবা জীবন, তোমার বউ ওই পাশে, আর আমি কিন্তু তোমার শাশুড়ি মা। সো ভুলেও যা করতে যাচ্ছিলে তা করতে যাবে না। তোমার শ্বশুর দেখলে কি হবে আল্লাহ মাবুদি জানে। অরিত্রাণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ এখন এক প্রকার বেরিয়ে আসার উপক্রম। ওয়াসিনাতের মা মিটি মিটি হাসছেন নিঃশব্দে। তিনি আবার বলে ওঠেন, দাঁড়িয়ে থাকবে বলে তো আসুনি, অসেনাত কল ধরেনি বলেই তোমার টেনশন হয়েছে, তাই এত দুরাশা। আর এত কষ্ট করে এসে তুমি দাঁড়িয়ে থাকবে নাকি? অরিত্রাণ এবার মাথা নিচু করে কিছুক্ষণ ওয়াসিনাতের মায়ের কথা ভাবে। কত ভালো মাই না ওয়াসিনাত পেয়েছে, কিন্তু আমার। আর না ভেবে অপর পাশে চলে যায় আর ওয়াসিনাতকে কোলে তুলে নেয়। তারপর রুমের দরজার দিকে হাঁটা ধরে। গন্তব্য ছাদ। রুমের আলো নেভানো ছিল না, তাহলে ওয়াসিনাতের মা অরিত্রাণের মুখ দেখে হু হা করে হেসেই দিত, কারণ তার চেহারাটা দেখার মতো ছিল। অরিত্রাণ হাঁটছে, তার থেকেও বেশি দেখছে ওয়াসিনাতকে। ওয়াসিনাত পরম যত্নে অরিত্রাণের লাল টি শার্ট খামছে ঘুমিয়ে আছে, আর অরিত্রাণ তার দিকে তাকিয়েই আছে। অরিত্রাণের মনে হচ্ছে সে পরীর মহলে থেকে এক ঘুমন্ত পরীকে তুলে নিয়ে যাচ্ছে, আর এই কিডন্যাপিং টাইপের ভয়াবহ কাজটা করতে তার দারুণ লাগছে, যেন এটা বেশ মজার কাজ। অরিত্রাণ প্রচণ্ড রেগে থাকলেও ওয়াসিনাতের ঘুমন্ত মুখ দেখে মিনিট কয়েকবার প্রেমে পড়ে যাচ্ছে। এই প্রেম জিনিসটা আছে কি তা এই ঘুমন্ত কুমারী মেয়েটাকে না দেখলে সে বুঝতেই পারত না। ওয়াসিনাতের চোখে মুখে ঠোঁটের উপরি ভাগে তার অবাত এলোকেশি চুলগুলোর নানা কোণা জারি রয়েছে, যা অরিত্রাণকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে। অরিত্রাণ কিঞ্চিত ভ্রু কুঁচকে মাঝে মাঝে তাকায় ওয়াসিনাতের দিকে, যার কারণ একমাত্র এই এলোকেশি চুল। সিঁড়ি খুঁজতে অরিত্রাণের হালকা পাতলা কষ্টই হয়েছে, কারণ ওয়াসিনাতের রুমের বিপরীত পাশে সিঁড়ি, তার উপর অরিত্রাণ ওয়াসিনাতের ছাদে এই প্রথম যাওয়ার জন্য পা বাড়িয়েছে। অরিত্রাণ সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় হালকা চটাস খায়, তাই কিঞ্চিত নড়েছেই ওয়াসিনাত জেগে যায়। ওয়াসিনাত তার নীলাভ চোখ জোড়া খোলার আগেই তার মনে হচ্ছে সে শূন্যে ভাসছে। ব্যাপারটা প্রচণ্ড ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে। কি আশ্চর্যকর ব্যাপার! কি হচ্ছে তার সাথে এটা সে নিজেও বুঝতেই পারছে না। ওয়াসিনাত যখনই মিটি মিটি করে চোখ খুলতে যাবে, ঠিক তখনই অরিত্রাণ ফিসফিসিয়ে বলে ওঠে, চোখ খুলে চিৎকার করবে না। আমার হাত দুটি তোমার কোমর আর তোমাকে জড়িয়ে আছে। সো আমার কাছে তোমাকে চুপ করানোর জাস্ট একটা অপশন আছে। তুমি যদি চাও আমি কিন্তু তা অ্যাপ্লাই করতে পারি। সো কোনটা বেটার অপশন সেটা তুমি নিজেই ডিসাইড করো। ওয়াসিনাত ঠাস করে নিজের চোখের পাপড়ি জোড়া খুলে ফেলে। সে অবাক হয়ে তাকিয়েই আছে অরিত্রাণের দিকে। তার মনে হচ্ছে হয়তো সে স্বপ্নে এমন আজগুবি ঘটনা উপলব্ধি করছে, তাই বলে ওঠে, দেখেন না, আমার না প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো ডোন্ট ডিস্টার্ব মি। কে শুরু করেছেন স্বপ্নেও এসে এমন ভয়ঙ্করভাবে কথা বলার মানে কি? বলেন। আজীব তো। কথাটা বলে চোখ বুঝে নেয়। অরিত্রাণ অবাকের চরম পর্যায়ে আছে। এটা কি হলো? মেয়েটা জেগে জেগেও স্বপ্ন দেখে নাকি? তবে ওয়াসিনাতের মুখ বাঁকিয়ে তার টি শার্ট খামছে আবার ঘুমিয়ে যাওয়ার স্টাইলটা অরিত্রাণকে প্রচণ্ডভাবে ঘায়েল করেছে, তাই সে মুচকি হেসে বলে ওঠে, তাই নাকি? সবই আজীব। যাই হোক, তুমি যে আমাকে নিয়ে কয়েক ডজন স্বপ্ন দেখে ফেলেছো তা আমার জানা হয়ে গেছে। তবে তুমি কি দেখো? স্বপ্নে যদি একটু বলতে জানেমান উপকৃত হতাম আর কি। কি আর দেখবো বলেন, অনেক কিছুই দেখি। যাই হোক, কিন্তু স্বপ্নে তো আমি কখনো উঠতে পারি না বা বাতাসে ভাসি না। তবে আজ কেন? চোখ বুঝে ঘুমু ঘুমু কণ্ঠে বলে ওঠে,
কারণ স্বপ্নে তো আর আমি তোমাকে কোলে নিয়ে শীতে পা বাড়াইনি বেবি, তাই তুমিও ভাসনি বা উড়োনি। ওয়াসিনাত এবার বিস্মিত হয়ে চোখ খুলে ফেলে। এবার তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে না, এটা যে কতখানি বাস্তব তা অরিত্রাণের কাট কাট জবাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ওয়াসিনাত এবার অরিত্রাণের টি শার্ট থেকে হাত ছড়িয়ে তার বাহুতে খুব জোরে চিমটি দেয়, যার ফলে অরিত্রাণ রাগী চোখে তাকিয়ে শব্দ করে ওঠে, আউচ! এই মাথা ঠিক আছে তোমার? এভাবে চিমটি দেওয়ার মানে কি? যত সব। অরিত্রাণ ছাদে এসে ওয়াসিনাতকে পরম যত্নে দোলনায় বসিয়ে দেয়। ওয়াসিনাত এখনও তার বিস্মিত চোখ জোড়া বড় বড় করে অরিত্রাণের দিকেই তাকিয়ে আছে। অরিত্রাণ বেশ মজাই পাচ্ছে ওয়াসিনাতকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলতে পেরে, কিন্তু নিজের মজাটাকে সে প্রকাশ না করেই রাগী গলায় বলে ওঠে, হোয়াট? এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমি অনেক সুন্দর অ্যান্ড হ্যান্ডসাম, সো এভাবে তাকিয়ে নজর দেওয়ার কি আছে? আশ্চর্য তো, আমি কখন নজর দিলাম? আর আমি এখানে কিভাবে এলাম? আপনি বা কোথা থেকে এলেন? আমি আপনার কোলে কি করছিলাম? আম্মু কই? আম্মু তো আমার রুমেই ছিল। হচ্ছেটা কি বলবেন? আর এইভাবে ভ্রু কোঁচকাবেন না। ঝাঁঝালো গলায় বলে ওঠে ওয়াসিনাত। আমি তোমাকে কোশ্চেনের অ্যান্সার দিতে আসিনি, নিজেরটার অ্যান্সার দিতে এসেছি। গট ইট? দাঁত কটমুটিয়ে বলে ওঠে, কি? এই একদম উঁচু গলায় কথা বলবেন না। তুমি আমার কল রিসিভ করনি কেন? ওয়াই? তুমি জানো আমার কি অবস্থা হয়েছে? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তুমি চাও আমি তোমার টেনশনে টেনশনে মারা যাই, তাই না? সাহস কি করে হলো আজ সারাদিন আমার কল রিসিভ না করার? কিভাবে? ওয়াসিনাতের বাহু ঝাঁকিয়ে বলে ওঠে। ওয়াসিনাতের এত সময় পরে পুরনো কথা মানে অরিত্রাণের লাইফের পাস্ট হিস্ট্রি মনে পড়ে গেল। অরিত্রাণের ওপর তার রাগ ছিল, তাও নিমিষেই গায়েব হয়ে গেল। কেন যেন অরিত্রাণকে তার ভালোভাবে পর্যবেক্ষণ করতে ইচ্ছে হলো, তাই অরিত্রাণের পা থেকে মাথা পর্যন্ত দেখতে শুরু করলো। রাস্তার লাইটগুলোর আলো ছাদ বরাবর পড়ছে, তাতে অরিত্রাণের রাগী চেহারা অনায়াসেই দেখা যাচ্ছে। অরিত্রাণের পরনে লাল টি শার্ট আর কালো 3 কোয়ার্টার প্যান্ট, চুলগুলো এলোমেলো হয়ে আছে। লাইটের আলো এতটাই প্রখর যে অরিত্রাণের মাথায় বিন্দু বিন্দু ঘামও দেখা যাচ্ছে। ওয়াসিনাতের ধারণা ছিল ঘামের কারণে মানুষকে গরম দিনে বাজে লাগে, কিন্তু ব্যাপারটা যে সম্পূর্ণ সত্য তা কিন্তু নয়। ওয়াসিনাতের চোখে এখন অরিত্রাণের সৌন্দর্য বৃদ্ধির মূল কারণ হিসেবেই অরিত্রাণের মাথার ঘামই মনে হচ্ছে। রাগে ফসফস করার কারণে ঠোঁট জোড়া কিঞ্চিত হাঁ করা, নাকের ডগা লাল হয়ে আছে, মনে হয় কেউ খুশি দিয়েছে। সামনের চুলগুলো ঘামে একাকার হয়ে গেছে, কিন্তু অবাক করা বিষয় লেপটে যায় নাই। কিন্তু কেন? এর উত্তর নেই ওয়াসিনাতের কাছে। অরিত্রাণের সবুজ চোখ জোড়া দেখে ওয়াসিনাতের অমিতা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তার চোখ জোড়াও কিন্তু সবুজ, তবে অরিত্রাণের চাইতে হালকা সবুজ। এত কিছুর মিল থেকেও একটা মা নিজের ছেলেকে চিনতে পারল না। হাস্যকর ব্যাপার, তবে হাসিটা তার ছেলের হাসির ব্যাপার। অরিত্রাণ ওয়াসিনাতের মুখের সামনে 2-3 বার তুড়ি বাজাতেই ওয়াসিনাত তার দিকে তাকায় আর আনমনি বলে ওঠে, দেখতেও দিবেন না নাকি? ওয়াসিনাত কথাটা বলেই মুখে হাত দেয়, আর অরিত্রাণ তো অবাক হয়ে বলে ওঠে, কি হয়েছে বলো তো ওয়াসু? কী সব বলছো আজ? তুমি কখনো স্বপ্নের কথা আবার দেখার কথা মানে কি? না মানে মানে এগুলোর পরেও কিছু বলো, নাকি না মানে ইয়েই বলতে থাকবে? বুঝলে ওয়াসু বেবি, আমার না মনে হচ্ছে তুমি কিন্তু আমার প্রেমে পড়ে গেছো। কি বলো? এমন কিছু না। তবে কেমন কিছু? অরিত্রাণ কথাগুলো বলতে বলতে ওয়াসিনাতের পাশে বসে পড়ে, তারপর তার কাঁধে মাথা রেখে কিছুক্ষণ বসে থেকেই বলে ওঠে, প্লিজ ওয়াসু, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি কিন্তু মরেই যাব। তুমি কল রিসিভ করনি জানো আমার কি অবস্থা হয়েছিল? দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে কেউ আবার আমার প্রাণ পাখি নিয়ে টানাটানি করছে। কি করব বলো? ভয় হয়, বড্ড বেশি ভয়। অরিত্রাণ খানের ভয় না থাকলেও ওয়াসুর ভালোবাসায় মাতাল প্রেমিকের প্রচণ্ড ভয়। কেন জানো? আদুরি সুরে বলে ওঠে। ওয়াসিনাত কোমল দৃষ্টি নিক্ষেপ করে। অরিত্রাণ আগের মতোই আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার থালাটা শূন্য ওয়াসু, ভালোবাসার বড্ড অভাব। তুমি তো শেষ ভরসা যে আমার থালা পরিপূর্ণ করে দিতে পারবে নিজের ভালোবাসায়, তাই তো তোমাকে হারাতে পারবো না, কিছুতেই না। আমি বড্ড ক্লান্ত ভালোবাসার খোঁজে ঘুরতে ঘুরতে। এবার কি একটু ভালোবাসা পেতে পারি না ওয়াসু? বলো না, আমি কি একটু ভালোবাসা ডিজার্ভ করি না?
ওয়াসিনাত অরিত্রাণের দিকে তাকিয়ে আছে। তার প্রচণ্ড কষ্ট হচ্ছে অরিত্রাণের জন্যে। ছেলেটা সামান্য ভালোবাসার জন্য এত কষ্টে আছে। ওয়াসিনাত দীর্ঘশ্বাস নিয়ে সামনে তাকাতে যাবে, তখনই অরিত্রাণের কাটা ছিঁড়া জায়গাগুলো দেখে আটকে ওঠে। সাথে সাথে যার চোখ ভিজে ওঠে। সে আতঙ্কিত সুরেই বলে ওঠে, এই আপনার হাত পা ছিল কিভাবে? ইস, কত ব্যথা পেয়েছেন। আল্লাহ, পায়েও কেটেছে। খুব ব্যথা করছে তাই না? আপনি বসেন, আমি মেডিসিন নিয়ে আসি। আর আপনি নিশ্চয়ই কিছু খাননি। কেন এমন করছেন বলেন তো? ছোট বাচ্চা নাকি আপনি? ছিঁড়া জায়গায় ফু দিতে দিতে তার চোখের পানি ফেলতে ফেলতে বলে ওঠে। অরিত্রাণ শুধু হাঁ করে তাকিয়েই আছে। দাদা আর রিমনের পরে এই প্রথম কেউ অতি যত্নে তার ব্যথা অনুভব করেছে, কিন্তু এই প্রথম কেউ তার ব্যথা দেখে কান্না করেছে। ব্যাপারটা তার জন্য কত বড় পাওয়া তা সে বুঝতেই পারবে না। সে শুনেছে কান্না ভালোবাসা প্রকাশের মাধ্যম। তাহলে কি ওয়াসিনাত তাকে ভালোবাসে? কথাটা ভাবতেই তার চোখে মুখে এক ঝলক তৃপ্তির হাসি ফুটে ওঠে। ওয়াসিনাত ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠতে নেয় মেডিসিন আর খাবার আনতে নিচে যেতে, কিন্তু অরিত্রাণ হাত ধরে ফেলে। ওয়াসিনাত বলে ওঠে, কি হলো? হাত ছাড়েন, আমি এক্ষুনি আসছি খাবারের মেডিসিন নিয়ে। তুমি আমার ওয়ান অ্যান্ড অনলি মেডিসিন, একটু হাত বলিয়ে দিলেই ভালো হয়ে যাবে। কিন্তু তুমি এখন চোখের আড়াল হলে আমি নিজেই শেষ হয়ে যাব। সো বসে পড়ো। আমি তোমাকে দেখলেই সব খিদে ব্যথা বহু দূরে পালিয়ে যায়, তাই বসো প্লিজ। কিন্তু কোনো কিন্তু না। আমি প্রচণ্ড টায়ার্ড ওয়াসু। অফিসে নতুন ডিলের কাজ চলছে, তাই টাইমই পাই না। তাই তো আরও আগে আসতে পারিনি। তার উপর তুমি আমার কল রিসিভ করছিলে না। আমার তো পাগল পাগল লাগছিল, তাই দেখতে চলে এলাম। তুমি হিনা, আমি পাগল হয়ে যাব বললে ভুল হবে মোড়ে। ওয়াসিনাত মুখ চেপে বলে ওঠে, এই সমস্যা কি আপনার? কথায় কথায় মরে যাবো বলেন কেন? ফাইজলামি করা বন্ধ করেন, যত সব। বলে অরিত্রাণের ব্যথার জায়গায় হাত বুলাতে শুরু করে। অরিত্রাণ এক দৃষ্টিতে তাকিয়েই আছে। অরিত্রাণ আর কথা না বাড়িয়ে ওয়াসিনাতকে নিজের কোলে বসিয়ে তার চুলের মাঝে নিজের নাক মুখ ডুবিয়ে দেয় আর মায়াবী কণ্ঠে বলে ওঠে, খুব ভালোবাসি তোমায়, খুব 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 বেশি। অরিত্রাণ ঘুমিয়ে আছে ওয়াসিনাতের কোমর জড়িয়ে, পেটে মুখ গুজে, দোলনায় কুটিসুটি মেরে। আর ওয়াসিনাতও পিছনে গা এলিয়ে ঘুমিয়ে আছে। চাঁদের আলো তাদের ঘিরে বিচরণ করেই চলেছে। চারিপাশে আলো আর ফুল গাছের ফুলের সমারোহে ভরপুর ছাদে অতি ভালোবাসার সাগরে ভেসে ঘুমের দেশে তলিয়ে আছে ওয়াসিনাত আর অরিত্রাণ। ভালোবাসা বড়ই বিচিত্র ব্যাপার। রোদের আলো ওয়াসিনাতের চোখে মুখে পড়তেই ওয়াসিনাতের ঘুম ভেঙে যায়। চোখ খুলেই ওয়াসিনাত নিজেকে নিজের রুমের খাটে আবিষ্কার করে। রোদটা তার রুমের জানলা দিয়ে আসছে। ওয়াসিনাত থরফরিয়ে উঠে বসে আর ভাবে, অরিত্রাণ গেল কই? তবে কি সে স্বপ্ন দেখেছে? কিন্তু তার তো মনে হয়েছিল বাস্তব। তবে তো সে ছাদে ছিল, বিছানায় কিভাবে, কখন এলো? ওয়াসিনাতের মাথা ঘুরছে। সে আবার বিছানায় চোখ মেলেই শুয়ে পড়ে। তার মাথায় এটাই ঢুকছে না, কই গেল লোকটা? আজীব লোক একটা, কখন উদয় হয় আবার কখন গায়েব হয়ে যায়। ওয়াসিনাত তার মায়ের কথা শুনে বুঝতে পারে অরিত্রাণ সত্যিই এসেছিল। তার মা মুখে অরিত্রাণ কখন গিয়েছে কথাটা শুনে তার বেশ লজ্জাও লেগেছিল। আজ অনেক দিন পর ওয়াসিনাত ভার্সিটি যাবে। বিয়ের অনুষ্ঠানে ডেট পিছানো হয়েছে, তাই ওয়াসিনাত ভার্সিটি যাবে বলে ঠিক করেছে। ওয়াসিনাত রেডি হয়ে মোবাইল ব্যাগে ঢুকাতেই তার মনে পড়ে যাই অরিত্রাণ তো কালকে ব্যথা পেয়েছিল, একটা কল করবেই কিনা ভাবছে। বেশি ভেবে কাজ নেই, তাই ওয়াসিনাত অরিত্রাণের নাম্বারে কল দিয়েই বসে। 2-3 বার রিং হওয়ার পরে অরিত্রাণ রিসিভ করেই বলে ওঠে, ও মাই গড জান, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি নিজে থেকে আমাকে কল করেছো, ভাবা যায়? এই আপনার ভাবাভাবি নিয়ে আমার কাজ নেই। আগে বলেন, আপনি কি কালকে এসেছিলেন? আর আসলেও চলে গেলেন কেন? একবার বলে যাওয়ার প্রয়োজন মনে হলো না? আর আপনার ব্যথার জায়গাগুলোতে মেডিসিন লাগিয়েছেন? কুল বেবি কুল। এত প্রশ্ন একসাথে করার মানে কি? একটা একটা করে করো, আমিও একটা একটা করে জবাব দিব। তো তোমার প্রথম প্রশ্ন, আমি কি এসেছিলাম নাকি? আচ্ছা, তোমার কি মনে হয় স্বপ্নে এসেছিলাম? যদি তাই মনে হয় তবে সেটাই। আর সেকেন্ড প্রশ্ন, আমি বলে যাইনি কেন? তার জন্যে সরি জান, আসলে কাজ ছিল তোমাকে ডাকতে গিয়েও।
আর ডাকতে পারিনি। কি সুন্দর করে ঘুমাও তুমি। ইস, তোমার ঘুমন্ত মুখ দেখেই আমার জীবন পার করতে পারবো। তোমাকে কোলে করেই আমি নিয়ে এসেছি, সো ভয় পাওয়ার কারণ নেই। কেউ দেখেও নি, আর দেখলেও কি, আমার বউ আমি কোলে নিয়ে ঘুরি বা মাথায় নিয়ে কার বাপের কি। আর তৃতীয় প্রশ্ন, মেডিসিন, তা তো তোমার কাছ থেকে নিয়ে এসেছি। তোমার ছোঁয়া পেয়েই ব্যথাটা ফুস। আর আজকে আমার কিছু কাজ আছে, তাই তোমাকে ভার্সিটি নিতে পারবো না, কিন্তু আমি আসার সময় নিয়ে আসব। গাড়ি পাঠিয়ে দিয়েছি, গাড়িতে করেই যাবে। গট ইট? আপনি কিভাবে জানলেন আমি ভার্সিটি যাব? আমি তো তোমার মুভমেন্ট দেখে সব বুঝতে পারি জানেমান। আর তুমি যে ভার্সিটি যাওয়ার জন্যেই মোবাইল ব্যাগে ঢোকাতে যাচ্ছিলে, তা আমি জানি। তা না হলে তুমি যে মেয়ে, মোবাইল এক দেশে, তুমি আরেক দেশে। এখন খাওয়া দাওয়া করে যাও, বাই, কাজ আছে। ওয়াসিনাত হাবুলের মতো মোবাইলের দিকে তাকিয়ে আছে। কি হলো তার সাথে, এটা তার জানায়নি। মনে হচ্ছে হঠাৎ বৃষ্টি এলো, আবার চলেও গেল। আজীব ব্যাপার। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। পিচ ঢালা রাস্তায় রং ওঠা বৃষ্টির পানিতে বেশ সুন্দর মনে হচ্ছে। ভার্সিটির ক্লাস শেষে সব মেয়ে ছেলেরা ছাউনিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ওয়াসিনাত বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি তার অতি প্রিয়, তাই এভাবে ভেজা। রিমি চেঁচিয়ে চেঁচিয়ে টায়ার্ড। ওয়াসিনাত সূক্ষ্ম দৃষ্টিতে বৃষ্টির প্রতিটা ফোঁটা উপভোগ করছে। হঠাৎ এক বিশাল গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। ওয়াসিনাত কিছুটা দূরে সরে দাঁড়ায়। গাড়ি থেকে একজন লোক একটা ছাতা নিয়ে বাইরে আসে। সে মনে হচ্ছে বডিগার্ডসের ওপর পাশের দরজা খুলে অরিত্রানকে দেখে উপস্থিত সবাই মোটামুটি অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে ওয়াসিনাতও। অরিত্রানের হাতে শুধু খুব সুন্দর এক গুচ্ছ সাদা গোলাপ, যাতে খুব সুন্দর করে সাজানো ফুটন্ত সাদা গোলাপ। উপস্থিত সবাই অতি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। অরিত্রান ফর্মাল লুকে আছে, কালো ব্লেজার, কালো প্যান্ট, সাথে কালো শু, ভিতরে সাদা শার্ট যার কলার জড়িয়ে কালো টাই আর নট হালকা ঢিলা হয়ে আছে। শার্টের উপরের কিছু বোতাম খোলা, সবুজ চোখগুলো কালো সানগ্লাসে আবৃত। অরিত্রান ধীর পায়ে হেঁটে ওয়াসিনাতের সামনে এসে দাঁড়ায়। ওয়াসিনাত অবাক হয়। এটা দেখে অরিত্রান এসেছে ভালো কথা, কিন্তু ফুল হাতে কেন? অরিত্রান বাঁকা হেসে তার হাতের ফুলগুলো এক হাতে নিয়ে নিজের ব্লেজার খুলে ফেলে তারপর নিজের বডিগার্ডসের হাতে দিয়ে দেয়। শুধু ব্লেজার খুলে নেই, টাইটাও খুলে ফেলেছে। এবার সে নিজের হাতা ভাঁজ করা শুরু করে। সানগ্লাসটা বডি গার্ডসের হাতে দিয়ে তাকে ছাতা দিয়ে নিয়ে সরাতে ইশারা করে, কিন্তু বডিগার্ডস বলে ওঠে, স্যার, বড় স্যার বলেছেন আপনার কাছে কাছে থাকার জন্য। অরিত্রান জবাব না দিয়ে সবুজ চোখজোড়া লাল করে তাকাতেই সে সরে দাঁড়ায়। অরিত্রান এবার ওয়াসিনাতের সামনে বরাবর দাঁড়ায়। রাস্তার আশেপাশে সবার দৃষ্টি তাদের দিকে। ওয়াসিনাত চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। বৃষ্টির ফোঁটাগুলো ওয়াসিনাত আর অরিত্রান দুজনকেই নিজেদের আপন রঙে সাজিয়ে যাচ্ছে। ওয়াসিনাত আগে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল, এখন তো তার সাথে অরিত্রানও নিজেকে ভিজিয়ে ফেলেছে। অরিত্রানের সাদা শার্টে বৃষ্টির অগণিত ফোঁটা পড়ে, তা ভিজিয়ে ফেলেছে, যার কারণে শার্ট ভেদ করে তার সিক্স প্যাকস বডি দৃশ্যমান। শুধু যে মেয়েরা তাকিয়ে আছে তা কিন্তু নয়, ছেলেরাও তাকিয়ে আছে অরিত্রানের দিকে। দুজনের চোখের পাপড়ি বেয়ে পানি পড়ছে। অরিত্রান এবার হাঁটু গেড়ে পিচ ঢালার করা রাস্তার উপর ওয়াসিনাতের সামনে বসে পড়ে। আকস্মিক এমন ঘটনায় ওয়াসিনাত সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অরিত্রান মুচকি হেসে ফুলগুলো ওয়াসিনাতের সামনে বাড়িয়ে দেয় আর নিজের কোমল গলায় বলে ওঠে, তোমায় প্রথম দেখেছিলাম এক ঝাঁক আলোক রশ্মির মাঝে। তখনও আমি ছিলাম গন্তব্যবিহীন এক পথিক, যার না আছে কুল না আছে ডাল। অন্ধকার আচ্ছন্ন ছিল আমার গন্তব্যবিহীন জীবন। তুমি প্রথম আলোক বর্ষণ করেছিলে আমার মাঝে। তখনও কিন্তু আমি তোমার প্রেমে পাগল হইনি। তখন তো ছিল এক ঘোর লাগানো নেশা, যা তোমার প্রতি আমাকে টানত। প্রেম জিনিসটা কি তা আমার জানা নেই, তবুও পড়েছি। সেই সোনালি আলোর আভাযুক্ত পরীর কোমল চাহনির প্রেমে পড়েছিলাম, সেই হলুদ করির যে কিনা মার্কার কামড়ে বাচ্চাদের পড়াতে মগ্ন ছিল। তোমার প্রতিটা স্টেপস আমাকে প্রেমে পড়তে বাধ্য করেছে, ঘায়েল করেছে।
আমার মনের একুল ওকুল সব কুল। তুমি ছাড়া তো আমি এখন কুল খুঁজেই পাই না। কথাটা বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। তবে সব প্রেমে পড়া ছাড়িয়েছে তোমার নীলাভ চোখের কাজল। এই চোখের কাজল আমাকে শুধু ঘায়েলই করেনি, করেছে নিঃশেষ। আমি তো মরেছি তখনই যখন তুমি কাজল রাঙা নীলাভ চোখ তুলে তাকিয়েছিলে। ইস, এই জায়গায় সেদিন শেষ হয়েছি তোমাতে। বুকের বাঁ পাশে হাত দিয়ে। কিন্তু এখন আর তোমার প্রতি প্রেম আসে না। না, আমি তোমার প্রেমে পড়ি। প্রেম কি জানো? প্রেম অপূর্ণতার প্রতীক, যা পূর্ণতা পায় না, তাই প্রেম। আমার জীবনে তুমি নামের মানুষটি কিন্তু এখন আর অপূর্ণতায় ভাসো না। কিভাবে ভাসবে বলো? এখন তো তুমি আমার জীবনে পূর্ণতা। এখন আমি প্রতিনিয়ত তোমার প্রেমে নয়, ভালোবাসায় ডুবি। প্রতিটি মুহূর্তে তোমার ভালোবাসায় মরি। তুমি এখন নিজের প্রতিটি পদক্ষেপে আমাকে প্রেমে ফেলো না, নাকি ঘায়েল করো? তুমি এখন আমাকে ভালোবাসার মায়াজালে আটকে রাখো। আমি কখনো কাউকে ভালোবাসার মানুষের কাছে নিজের ফিলিংস প্রকাশ করতে দেখিনি, নাকি নিজে কখনো করেছি। সো বাকি সবার মতো তোমাকে আমি আমার ফিলিংস ব্যক্ত করতে পারবো না, কিন্তু নিজের মতো করে বলতে পারবো। কারণ আমি জানি আমার তুমি যে মানুষটা, তার কাছে পৃথিবীর কঠিন কিছুই জায়গা পায় না। পৃথিবীর তেমন কোনো কিছু তাকে তেমন টানে না, কারণ তার কাছে মনে হয় এত কিছু জেনে বা বুঝে কি হবে। প্রয়োজন শুধু মনের সাথে মনের মিল, মায়ার সাথে মায়ার ভাব, অশ্রুর সাথে অশ্রুর টান, ভালোবাসার সাথে ভালোবাসার বাঁধন। তাই আমিও তাকে ভালোবাসার বাঁধনে বাঁধতে চাই। ওহে অপসরী, আমি কি তোমার নীলাভ চোখের ভালোবাসায় নিজেকে আটকাতে পারি? আমি কি আমার হৃদয়ে তোমার মতো ফুলকে অনুমতি নিয়ে স্থান দিতে পারি? আমি যে তোমাকে আমার ফেইরি পরি বানিয়েছি, চাই তুমি শুধু আমার বুকের ফুল হয়ে থাকো। জানি না তোমায় কতটুকু যত্নে রাখতে পারবো, শুধু জানি আমার হৃদয়ের প্রতিটি ভালোবাসায় শুধু তুমি। ভালোবাসি, হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি। কতটুকু ভালোবাসি বলতে পারবো না, কিন্তু যতটুকু ভালোবাসি তা আমার এবং তোমার জন্যে যথেষ্ট এবং অফুরন্ত। আমি ওই আল্লাহ যিনি আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছে, তাকে এবং আকাশ বাতাস, মেঘের আড়ালে লুকায়িত সূর্য, এই বৃষ্টির প্রতিটি ফোঁটা, এই জনতা আর এই হৃদয়ের বিশ্বাসকে সাক্ষী রেখে বলছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, যা অনন্তকালের জন্য। তুমি আর একবার আমার সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাও, যা প্রেমকে ভালোবাসার নাম দিয়ে পূর্ণতা দেয়? দুই হাতে ফুল আর এক হাতে একটি চুড়ি নিয়ে বলে ওঠে। পরিবেশ এখন পিনপিনি নীরব। ঝিরিঝিরি বাতাসে উত্তাপ চলছে। বৃষ্টি আপন গতিতে বয়েই চলেছে। রাস্তায় দাঁড়ানো সকল মানুষের মনে একরকম উৎসাহ ভাব। এখানের বেশিরভাগ মেয়েই অরিত্রাণ ক্রাশ, কিন্তু অরিত্রাণের এমন হৃদয় কাঁপানো অনুভূতি মিশ্রিত ভালোবাসা প্রকাশের ধরন দেখে সবার মনে একটি চাওয়াই ওয়াসনাতের মুখে। হ্যাঁ, সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কারোর চোখের পাতা পড়ছেই না। রিমি তো পারছে না ওয়াসনাতকে ঠাঁটিয়ে চর বসিয়ে দিতে। শালি, এত সুন্দর করে তোরে প্রপোজ করছে আর তুই ভেবাছাকা খাইয়া দাঁড়াইয়া আসস। ভাবতে রিমির মাথা ফেটে যাচ্ছে। অরিত্রাণ এখনো বসে আছে, তার মাঝে ক্লান্তির ছাপ থাকলেও বিরক্তির কোনো ছাপ নেই। ভাব দেখেই মনে হচ্ছে সারা জীবন এভাবে হাঁটু গেড়ে বসে থেকে কাটিয়ে দিতে পারবে। ওয়াসনাত বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েই আছে। অরিত্রাণের সবগুলো কথাই তার কোমল হৃদয়ে গেঁথে গেছে। সেও অনেক কথা বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। কেন যেন তার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। মনে হচ্ছে কথাগুলো গলায় আটকিয়ে পড়ছে। হাতটাও বাড়াতে পারছে না। তার নিজেকে রোবট মনে হচ্ছে। মালিক রিমোট টিপা ছাড়া সে লড়তেও পারবে না এমন। আমাদের আম জনতা এবার ওয়াসনাদের ওপর বিরক্ত। তাদের মাঝেই এক মেয়ে বলে ওঠে, কি হলো, আপনি কিছু বলছেন না কেন? এত সুন্দর করে প্রপোজাল দিতে তো আমি জীবনেও দেখিনি, তারপর সোজা বিয়ের। ইস, কি কিউট লাগছে অরিত্রিনাকে। অরিত্রিনার আপনি আমার ক্রাশ। দেখেন, কবি সাহিত্যিকরা বলেছে তাকেই ভালোবাসেন যে আপনাকে বেশি ভালোবাসে, তাকে নয় যাকে আপনি বেশি ভালোবাসেন। সো আমি আপনাকে অনেক ভালোবাসি, আমাকে এভাবে প্রপোজ করেন না।
দাঁত কেলিয়েই বলে ওঠে, তাই নাকি? কিন্তু আমি তো বুকিং, সো নো চান্স। এই মায়াবী রানী প্রপোজ অ্যাকসেপ্ট করলেও আমি তার, না করলেও আমি তার। তাই আর কিছুই করার নেই। এই মেয়ে বাদে অরিত্রাণের বুকের ফুল আর কেউ হতে পারবে বলে আমার মনে হয় না। এবার উপরওয়ালা কি করে তা তো বলা যায় না। আর এই মেয়েকে আল্লাহ আমার পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছে, সো উপরওয়ালাও এটাই চাই। ওয়াসিনাদের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলে ওঠে, আচ্ছা, আপনি কিভাবে জানেন যে ওকেই আমার পাঁজরের হাড় দিয়ে আল্লাহ তৈরি করেছে? মনে হয় তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনোনি। আমি কিন্তু বলেছি আর একবার বিয়ের কথা। সো ও কিন্তু আমার ওয়ান অ্যান্ড অনলি বউ। কি বউ, ঠিক বলছি না? ভ্রু নাচিয়ে বলে ওঠে। এবার সবাই চিৎকার করেই বলে ওঠে। অরিত্রাণ এখনো ওয়াসিনাদের দিকেই তাকিয়েই আছে। এবার সে বলে ওঠে, হ্যাঁ, না বলার হলে সমস্যা নেই, কিন্তু আর বেশিক্ষণ এভাবে থাকলে তুমি অসুস্থ হয়ে যাবে। সো না বলার হলে বলে দাও, তোমাকে আমি এভাবে ভিজতে দিতে পারবো না। যা খুশি বলো ফার্স্ট। রিমি এবার না পারতে মাথার ওপরে হাত দিয়ে ছাউনি থেকে নেমে এসে ওয়াসিনাথকে ধাক্কা দিয়েই বলে ওঠে, তোরে এক বিশাল লাথি দিয়ে দেশের বাইরে পাঠাই দেব। ভাইয়ার কতক্ষণ এভাবে বসে থাকবে? বসাটা সমস্যা না, ওর ভিজাটা সমস্যা। আর আমি সারা জীবন এভাবে বসে থাকতে পারবো, এটা কোনো সমস্যা না। ওয়াসিনাথ এবার অরিত্রাণের সামনে হাঁটু গেড়েই বসে পড়ে। তার লং জামাটা মাটিতে লুটিয়ে পড়েছে। ওয়াসিনাথ কাপা কাপা হাতে ফুলগুলোও নেয় আর নিজের হিজাবে আবৃত মাথাটা ঝাঁকানো শুরু করে, যার মানে এটাই, হ্যাঁ আমি রাজি। চোখগুলো তার পানিতে ভিজে উঠেছে। ঠোঁটে এক অদ্ভুত হাসি ঝুলে আছে। অরিত্রাণ তার ঠোঁটগুলোকে প্রসারিত করে হালকা দাঁত বের করে হাসে। তারপর হাতের চুড়িটি ওয়াসিনাথের হাতে পরিয়ে দেয়। সবাই রাস্তা কাঁপানো করতালি দিতে থাকে। কয়েকজন এই বৃষ্টিতে নেমে আসে। তারপর অরিত্রাণকে উদ্দেশ্য করে একজন বলে ওঠে, ভাইয়া আপনার ভালোবাসা দেখে আমি তো ফিদা। আর আপনাদের দারুণ মানিয়েছে, দেখেই বোঝা যায় মেড ফর ইজ আদার। তবে একটা কথা বুঝলাম না, আপনাদের তো বিয়ে হয়েছে, তবে আবার বিয়েই বা কেন? আর এভাবে প্রপোজই বা কেন? বিয়েটা একটু ভিন্নভাবে হয়েছে, তাই আবার বিয়ে। এখন এটা বলো না কিভাবে, বলতে পারবো না। আর প্রপোজ ওকে বিয়ের আগে একবার করতে চেয়েছিলাম, কিন্তু তখন ব্যাপারটা অন্য রকম হয়ে গেছিল। তাই ভাবলাম ভালো যখন বেসেছি তবে কেন নিজের ভালোবাসা প্রকাশ করব না। আর আমি সব সময় আমার ভালোবাসা জনসম্মুখে প্রকাশ করতে চাই, কারণ আমার ভালোবাসা সবার চোখে স্বীকৃতি পাক, এটাই আমি চাই। আড়ালে ভালোবাসা থাকে না, ভালোবাসা তো প্রকাশের জিনিস। ওয়াও ভাইয়া, আপনার কথাই আপনার মতোই দমের। যাই হোক, এটা বুঝলাম না, আংটির বদলে চুড়ি কেন? দাদি জানেন চুড়ি বংশ পরম্পরা ক্রমে এসেছে, তাই এটা দিয়েই প্রপোজ করলাম, যাতে ভালোবাসা এবং দোয়া মিস থাকে। যাই হোক ভাই, আমার বউ ভিজে কুপোকাত হয়ে গেছে, সো এখন গণমাধ্যমে বসতে পারবো না। বলে হাসা শুরু করে। সবাই হাসছে। কারোর পূর্ণতা দেখলে মানুষের মনে আলাদা সুখ জাগে। প্রকৃতির নিয়ম এটা। অরিত্রাণ এবার ওয়াসিনাথের কাছে গিয়ে দাঁড়ায়। ওয়াসিনাথ অরিত্রাণের উদ্দেশ্যে করেই বলে ওঠে, এত ভালোবাসা কোথা থেকে আসছে বলবেন প্লিজ? ব্যঙ্গমা করেই বলে ওঠে, এখান থেকে। বুকে হাত দিয়ে, আপনি যে পাগল তা কিন্তু আমি শখে বলিনি, জানেন? জানি, রান্না যে করে সেই তো আগে টেস্ট জানবে, তাই নয় কি? ভ্রু নাচিয়ে, মানে? তুমি তো পাগল বানালে, সো তুমি জানাটাই কি স্বাভাবিক নয়? হোয়াট? আমি পাগল বানিয়েছি মানে কি? তা নয় তো কি বেবি? এই হাসান, আমার ব্লেজারটা দাও। বডিগার্ডসকে উদ্দেশ্য করে বলে ওঠে। ওয়াসিনাথ চোখ মুখ শক্ত করে রাগে লুকিয়ে তাকিয়েই আছে। অরিত্রাণ তার ব্লেজার দিয়ে ওয়াসিনাথের বাহু ঠেকে দেয়। তারপর ছাতাটা তার আর রিমির উদ্দেশ্য করে বাড়িয়ে দেয়। রিমি ছাতা হাতে নিয়ে ওয়াসিনাথকে ধাক্কা দিতে দিতে গাড়ির সামনে নিয়ে উঠে বসতে বলে। ওয়াসিনাথ প্রচণ্ড রাগ মাথায় নিয়ে অরিত্রাণের গাড়িতে ওঠে। তার এখন অরিত্রাণকে কাঁচা চিবাইতে মন চাচ্ছে। পাগল করেছে মানে কি? এই ব্যাপারটা সে মানতেই পারছে না। আবার আজকে অরিত্রাণের বলা কথাগুলো তার কানে বাজতেই সে মুচকি হাসি দেয়, যাকে বলে তৃপ্তিময় হাসি।
ভালোবাসার তৃপ্তিতে দুজনেই হাসছে। কেউ লুকিং গ্লাসে প্রিয়সীর বৃষ্টির ফোঁটাযুক্ত চেহারা দেখে, আবার কেউ প্রিয়তমের ভালোবাসা মিশ্রিত কথা মনে করে। অরিত্রাণ আর রিমন হতভম্ব হয়ে একজন আরেকজনের মুখে চাওয়াচুই করছে। তাদের অবস্থা দেখে মনে হয় ভয়ঙ্কর কিছু দেখেছে। তবে তারা যা দেখেছে, এক কথায় এটা মেয়েদের জন্য একদম সাধারণ একটা ব্যাপার। অরিত্রাণ আর রিমনের সামনে ওয়াসিনাত আর রিমি ঝগড়া করছে। আসলে ঝগড়া করছে বললে ভুল হবে, মারামারি করছে, যাকে বলে চুল ছিঁড়াছিঁড়ি টাইপের মারামারি। ওয়াসিনাতের রুমের এখন বিহাল অবস্থা, যাকে বলে বস্তির মতো অবস্থা। এক কথায় এটাকে বস্তি মনে হচ্ছে অরিত্রাণ আর রিমনের কাছে। আজ সবাই একসাথে শপিং মলে যাবে বলে ঠিক করেছে, মানে ওয়াসিনাতের ফ্যামিলি, অরিত্রাণ আর রিমন বিয়ে শপিং করতে। আসলে লামিয়ার বিয়ে 1 সপ্তাহ পরে, তাই ওয়াসিনাতের বিয়ের কিছু দিন পেছানো হয়েছে। অরিত্রাণ আর রিমন কিছু সময় আগেই এই বস্তিতে, মানে ওয়াসিনাতের রুমে পা রেখেছে। আর তারা যা দেখেছে তা মুখে বলাই দুষ্কর। ওয়াসিনাত রিমির দিকে বালিশ ছুঁড়ে দিতে দিতে বলে, তুই আমার রিমি হতেই পারস না। বল তুই কে, আর কোথা থেকে এসেছিস? বাসা থেকেই এসেছি। আর আমি রিমি শালি, বহুত তোর পকপকানি শুনেছি। আর না যা ভাগ। আর একবার ওনার নামে কিছু বলবি তো আমি তোর সব চুল ছিঁড়ে ফেলবো। তাই নাকি? আয়, আমি দেখি কত ছিঁড়তে পারস। ওই কচুর অরিত্রাণের মাথায় 1 বালতি ঠান্ডা পানি পড়ুক, শালা অবুল পোলা। যা বলছি, এবার আয় আমার মাথায় চুল ছিঁড়তে। তবে কেমনে ছিঁড়বি? চুল তো হিজাবের ভেতরে। বলেই হু হা করে হাসতে হাসতে বালিশ ছুঁড়ে দেয়। এই, তুমি আমাকে কচুর অরিত্রাণ বলছো? মানে কি? আর বাচ্চাদের মতো এভাবে মারামারি, লাফালাফি, ধাবাধাবি করছো কেন? ছোট বাচ্চা নাকি? লুক অ্যাট দিস রুম, লুক লাইক এ স্ল্যাম রাবিশ। রেগে চেঁচিয়ে বলে ওঠে। ওয়াসিনাত আর রিমি দুজনেই অরিত্রাণের ব্যাপারে কিছুই জানতো না, তাই তারা যে এইসব সে এসে সব দেখিয়ে ফেলেছে ব্যাপারটা ভাবতেই দুজনেই লজ্জা পায়। কারণ তারা 3 বছরের বাচ্চাদের মতো মারামারি করছিল। তাদের মারামারির টপিকই ছিল অরিত্রাণ। রিমি প্রচণ্ডভাবে অরিত্রাণের সাপোর্টে গুণগান করছিল, যা ওয়াসিনাত মানতেই নারাজ। তার কথা, রিমি তো তার বেস্ট ফ্রেন্ড, সো তার কথায় তার মুখে বেশি থাকার কথা নাকি অরিত্রাণের। এইভাবে তর্ক বিতর্ক করতে করতে তা মারামারিতে পৌঁছেই যায়। আর তারপরেই অরিত্রাণ আর রিমন হাজির হয়। ওয়াসিনাত আর রিমিকে এইভাবে চুপ থাকতে দেখি অরিত্রাণ বলে ওঠে, কি হলো, যাবে না? নাকি আরো কিছুক্ষণ কুস্তিগিরি করবে বলে ঠিক করেছো? ওয়াসিনাত নিজের হিজাব ঠিক করে রিমির কানে কানে ফিস ফিস করে বলে ওঠে, দেখলি তোর জান পাখি কচুর ভাই কেমন রোডলি কথা বলে? আর চোখগুলো দেখে মনে হয় গিলে খেয়ে ফেলবে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে। তুই চুপ যা, তা না হলে প্রথম থেকে সব বলে ভাইয়ার স্পেশাল ধোলাই খাওয়ামো। যা ভাগ। 2 দিন একটু ভালো মেয়ের মতো ছিলাম দেখে কি মনে করছে আমাকে? আমি সত্যি ভালো হয়ে গেছি? আরে না, তুই যতটা নিরীহ ভাবিস ততটাও না। এই তোমাদেরকে ফিসির ফিসির করতে বলা হয়েছে নাকি আমাদের সাথে যেতে? যাচ্ছি তো। কথায় কথায় ধমক মারেন কেন? কোথায় ধমক মারছি? আমি তো বললাম। ভাই চুপ যা, আজকে ভাবি কেমন যেন হয়ে আছে, তুই চুপ থাকাই ভালো। ওয়াসিনাত আজ এত রেগে আছে কেন তা অরিত্রাণের মাথায় ঢুকছে না। আসলে আজ সকাল থেকে ওয়াসিনাতের নাম্বারে নানা মেসেজ আসছে, সাথে ওই দিনের একটা পিকও দেওয়া হয়েছে, যাতে অরিত্রাণ ওয়াসিনাতের সামনে হাঁটু গেড়ে বসেছিল। মেসেজটা এমন ছিল, অনেক তো হলো প্রেম, এবার না হয় বাকিটা আমার সাথে হবে। মেসেজ পড়ি তার আজ ছোট ছোট কথায় রেগে যাওয়ার মতো সমস্যা হচ্ছে। ওয়াসিনাত, অরিত্রাণ, রিমি, রিমন আর লামিয়া অরিত্রাণের গাড়িতেই উঠেছে, আর বাকিরা অরিত্রাণের আর একটা গাড়িতে উঠেছে। ওয়াসিনাতের বাবা তাদের সাথে যায়নি, কিন্তু তার মা আর ফুপু অন্য গাড়িতেই আছে। ওয়াসিনাতের নাক মুখ লাল করে লুকিং গ্লাসে তাকিয়েই আছে। অরিত্রাণ ব্যাপারটা বেশ উপভোগ করছে। অরিত্রাণ ড্রাইভিং সিটে বসতেই লামিয়া তার পাশে বসে পরে। ব্যাপারটাই অরিত্রাণ প্রথমেই প্রচণ্ড রেগে যায়, কিন্তু ওয়াসিনাতকে ফুলতে দেখে তার ভালোই লাগছে, তাই গাড়ি আপন গতিতে ড্রাইভ করা শুরু করে। পিছনে রিমি আর রিমনের মাঝে বসেছে ওয়াসিনাত। সবার মাঝে পিনপনে নীরবতা। রিমন এই নীরবতা ভেঙেই বলে ওঠে, আচ্ছা ভাবি, আমার সাথে তো আপনার তেমন পরিচয় হয়নি, আপনি আমাকে চেনেন তো? কি যে বলেন ভাইয়া, উনি আমাকে আপনার কথা অনেক বলেছে। আপনি ওনার ভাই তাই তো? আর সম্পর্কে আমার দেবর, রাইট? রিমন
কিছুক্ষণ অরিত্রাণের দিকে, আবার কিছুক্ষণ ওয়াসিনাতের দিকে তাকায়। সে ভাবতেই পারেনি অরিত্রাণ তাকে এভাবে পরিচয় করাবে, আর ওয়াসিনাতেরও বিনা বাক্যে এভাবে মেনে নেবে। দেখেন, আপনি আমাকে ভাবি ডাকিয়েন না, কেমন যেন লাগে। তার চাইতে নাম ধরেই বলেন, আর আমি আপনাকে ভাইও বলে ডাকবো। ইস, কত দিনের শখ একটা বড় ভাইয়ের। আর আপনি যদি আমার ভাই হয়ে যান তবে তো আর কথাই নেই। কি হবেন? হবে না মানে কি? 100% হবে। ওয়াও, আমি ভেবেছি একই কথাটা তুমি মানবে কিনা, আর তুমি তো আমার মনের কথাই আমাকে বলে দিলে। আর হ্যাঁ আপু সোনা, ডাকি তোমাকে কেমন? আচ্ছা, তবে আমার ভাই হওয়া মনে কিন্তু আইসক্রিম, ফুচকা আর বিরিয়ানি পার্টি দিতে হবে। আজই একটা পার্টি দিই, কি বলে? নতুন রিলেশনশিপে তো ট্রিট দিতেই হয়, তাই না? অবশ্যই। হেসে হেসেই বলে ওঠে ওয়াসিনাত আর রিমন মনের মাধুরী মিশিয়ে গল্প জুড়েছে। ব্যাপারটায় অরিত্রাণ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। বেচারা মাঝে মধ্যে দুই একটা কথা বললেও পাত্তাই পায় না। রিমিও প্রচণ্ড বিরক্ত। অরিত্রাণ আর রিমিও অনেক কথা বলেছে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্যে, কিন্তু কিছু লাভই হলো না। তারা তাদের মতোই চালিয়েই যাচ্ছে। এর মাঝে লামিয়াকে অরিত্রাণের ঠাঁটিয়ে চড় মারতে ইচ্ছে করছে। ফাজিল মেয়ে, শুধু গায়ের উপর পড়ছে, জাস্ট অসহ্যকর। অরিত্রাণ এবার না পারতে খুব জোরেই ব্রেক মারে। সাথে সাথে সবাই কিছুটা সামনে ঝুঁকে পড়ে। সবাই অবাক হয়ে তাকিয়েছে অরিত্রাণ দিকে। অরিত্রাণ এবার প্রচণ্ড রুডলি বলে ওঠে, মিস লামিয়া, আপনি পিছনে গিয়ে বসেন, আর ওয়াসিনাত তুমি আমার পাশে আসো। কেন অরিত্রাণ, আপনার কি আমার সাথে বসতে অসুবিধা হচ্ছে? প্রথমত, আমি আপনার কে হই? মানে? ওয়াসিনাত আপনার কে হয় আগে বলুন। মামাতো বোন। তাহলে সম্পর্কের সূত্র মতে আমি ওয়াসিনাতের কি হই? আপনিও তো ওর জামাই। সো ডোন্ট কল মি অরিত্রাণ, অনলি কল মি দুলা ভাই, তা না হলে ভাইয়া, আন্ডারস্ট্যান্ড? রাগী গলায় বলে ওঠে, সরি। ওয়াসিনাত সামনে আসো। কেন? আমি এখানেই বসি ভাইয়ের সাথে। ওয়াসিনাত, আমি কি বলেছি কানে যায়নি? ওয়াসিনাত এবার বুঝতে পেরেছি অরিত্রাণ রেগে আছে, তাই ওর পাশে বসাই ভালো হবে। তাই ওয়াসিনাত বাইরে চলে আসে, অরিত্রাণের পাশের সিটে বসে পড়ে। লামিয়ার রাগী ভাব নিয়ে ওয়াসিনাতের দিকে তাকিয়ে থেকে রিমির পাশে বসে। লামিয়ার বসার কারণে রিমি রিমনের কাছে চলে যায়। রিমনের বেশ ভালোই লাগছে রিমির মতো সুন্দরী মেয়েকে তার পাশে পেয়ে। রিমির কেন যেন বেশ লজ্জা লাগছে। অরিত্রাণ গাড়ি চালাতে তার বিরক্তি নিয়ে ওয়াসিনাত আর রিমিকে দেখছে। ওদের কথা শুনে মনে হচ্ছে কত বছর পরে হারানো ভাইকে খুঁজে পেয়েছে। অরিত্রাণের তো মন যাচ্ছে আবার হারানো ভাইকে হারিয়ে ফেলতে, যাতে ওয়াসিনাত তার পাশে থাকা কালীন বিজ্ঞপ্তি প্রচার করে বা মাইক নামিয়ে যাতে খুঁজে না পায়। অরিত্রাণ ওয়াসিনাতকে তার পাশে বসাতেই নিজের প্রতি কনসেন্ট্রেট আনতে পারলই না, কারণ ওয়াসিনাত পিছনে ঘুরে রিমনের সাথে পই পই করেই চলেছে। অরিত্রাণ এবার ওয়াসিনাতের ডান হাত নিজের বাম হাত দিয়ে চেপে ধরে। আকস্মিকভাবে ব্যাপারটা ঘটেছে বলেই ওয়াসিনাত চমক প্রদান করে দৃষ্টি নিক্ষেপ করে। অরিত্রাণ বাঁকা হেসে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। ওয়াসিনাত অরিত্রাণের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে ভাবছে, ভাব দেখে মনে হচ্ছে গাড়ির রেস চলছে, তাই অতি সূক্ষ্মভাবে সামনে তাকিয়ে আছে। ওয়াসিনাত হাতটাকে কিছুক্ষণ মুড়ামুড়ি করে থেমে যায় আর মাথাটা পিছনের সিটের সাথে এলিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে তারা যমুনা ফিউচার পার্কের সামনে এসে গাড়ি থামায়। ওয়াসিনাত প্রথমেই এত এক্সপেন্সিভ শপিং মল দেখে একটু দাঁড়িয়ে পড়ে। এখান থেকে কিছু কেনা মানে প্রচুর টাকা। ওয়াসিনাতকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্রাণ পিছনে এসে বলে ওঠে, কি হলো, চলো। এখান থেকেই শপিং করবেন? কেন, তোমার ভালো লাগছে না? আচ্ছা, তাহলে বিদেশি ডিজাইনার দিয়ে বানাবো, লাইক পাকিস্তান। ওদের লেহেঙ্গার ডিজাইন বেস্ট হয়, তা না হলে ইন্ডিয়া। কি বলো নাকি? আরে না না, তেমন কিছু না। আসলে কি কিছু না, চলেন। লামিয়ার বিয়ে শপিংও করা হবে, তাই তার সেই ক্যাবলা কান্ত মানে জামাইও এসেছে। লামিয়া তার আর মা তো জামা কাপড় কিনতেই ব্যস্ত। লামিয়ার জামাই ওয়াসিনাতের দিকে দুই একবার তাকাতেই অরিত্রাণকে দেখে আর তাকালো না। সে জানে অরিত্রাণ কী জিনিস। রিমিও নিজের জন্য শপিং করছে, আর রিমন তার পেছনে পেছনে ঘুরছে বললে ভুল হবে। দুজনেই মোটামুটি গল্প প্লাস ঝগড়া করছে। ওয়াসিনাত চুপটি করে তার মার হাত ধরে বসে আছে। অরিত্রাণ একটা বিশাল লং অ্যান্ড গর্জিয়াস কাজ করা খয়েরি লেহেঙ্গা নিয়ে ওয়াসিনাথের সামনে হাজির হয়। লেহেঙ্গাটা দুজন লোক নিজেদের হাতে ধরে আছে। তাক লাগানো টাইপের লেহেঙ্গা। একটা লোক বলে ওঠে,
ম্যাম, শুধু আপনার জন্যই অর্ডার করে তৈরি করা হয়েছে বেস্ট ডিজাইনার দিয়ে। আপনি একটু পরে দেখেন আসলে হচ্ছে কিনা তা দেখার জন্য। তবে সবার সামনে আসতে হবে না, শুধু ডিজাইনার মারিয়া আপনাকে দেখবে, তাই ওই রুমে চলে যান। একটা রুম দেখিয়ে ওয়াসিনাত একা যেতে চাচ্ছিল না, তাই রিমি সহকারে পাঠানো হয়। অরিত্রাণ এই প্রথম ওয়াসিনাতের মায়ের পাশে বসে কথা বলবে বলে ঠিক করে, কিন্তু কি বলবে খুঁজেই পাচ্ছে না, তাই ইতস্তত করে বসে আছে। ওয়াসিনাতের মা বলে ওঠে, ওয়াসিনাত কি একা গেছে বাবা? না আন্টি, রিমিও গেছে। আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি এনে দিব। আমি আপনার পাশেই আছি। তুমি আমাকে আন্টি কেন বলছো? তাহলে কি ডাকবো আসলে বুঝতে পারছি না। একটু অবাক হয়ে বলে ওঠে, কেন জানো না, শাশুড়ি তো মায়ের মতনই হয়, তো তুমিও আমাকে মা ডাকবে? সরি আন্টি, আমি এই ওয়ার্ড পছন্দ করি না, তাই ওই নামে ডাকতে পারবো না। চোখ মুখ লাল করে বলে ওঠে, আচ্ছা বলতে হবে না। তোমার হাতটা একটু দিবা? আসলে আমি একটু আশ্রমে যাব, হাঁটতে পারবো না এভাবে, জায়গাটা অপরিচিত, তাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি, এই নিন। হাত বাড়িয়ে দিয়ে অরিত্রাণ খুব যত্নে ওয়াসিনাতের মাকে নিয়ে যায়। ওয়াসিনাতের মা অবাক হয় এমন আচরণে, কারণ যে মা বলে ডাকতেই চায় না সে কিভাবে মায়ের মতো যত্নে তাকে হাঁটাচ্ছে। অরিত্রাণের কাছে এক অন্যরকম ফিলিংস হচ্ছে, কেন যেন তার মনে হচ্ছে সেই নিজের মাকে এভাবে নিয়ে যাচ্ছে। এ যেন এক অদ্ভুত অনুভূতি, যা সে বলে বোঝাতেই পারবে না। মায়েদের কোমল হাতের ছোঁয়া কি এমনই হয়? হয়তো। তার তো এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই, যা কিছু ছিল তাও সে ভুলে গেছে। মিস্টার অরিন্টান, আমি ভেবেছি আপনার বউ সুন্দর হবে, কিন্তু এটা জানতাম না যে সে আসলেই হুর। মারিয়ার কথা শুনেই অরিত্রাণ মুচকি হাসল। সে জানে তার বউ সদ্য ফোটা সাদা গোলাপের মতো, তার আর কি বলার আছে। মারিয়া আবার বলে ওঠে, আপনি ভাবতেও পারবেন না লেহেঙ্গাটাতে ওনাকে কেমন লেগেছে। আপনার কপাল ভালো, বুঝলেন? আমি ছেলে হইলে, তা না হলে আমি এখনই মুহূর্তে ওকে ভাগিয়ে নিয়ে যেতাম। আল্লাহ আসলে রহমত করেছে, আর লেহেঙ্গাটা সুন্দর ছিল। থ্যাঙ্কস। অরিত্রাণ ওয়াসিনাতের জন্য শাড়ি আর শাড়ি কিনে ভরিয়েই ফেলেছে। কিছু শাড়ি সে লামিয়া, রিমি, ওয়াসিনাতের মা আর ফুপুকেও কিনে দিয়েছে। ওয়াসিনাত অনেক মানা করেছে, তবে কে শুনে কার কথা। জুয়েলারির দোকানেও প্রায় খালি করে দিয়েছে অরিত্রাণ। সবাইকে কিনে দিয়েছে সে, এমনকি লামিয়ার বিয়ের শপিংও সেই করে দিয়েছে। তারা খুশি হলেও মনে মনে জ্বলছে, তাই ওয়াসিনাতের ফুপু ওয়াসিনাতের মাকে বলে ওঠে, তোর মেয়ের কিন্তু কপাল ভালো, তা না হলে এত সুন্দর আর বড়লোক ছেলে পটাই কেমনে? আফা, আপনি কিন্তু ভুল বলছেন, আল্লাহ ওদেরকে একজন আরেকজনের বানিয়েছে। ও তাই নাকি? আমি তো জানি এবং দেখেছি তোর মেয়ে কেমন কেঁদে কেটে ওই ছেলের মন গলিয়ে বিয়ে করেছে, ভালো ছেলে বলে বিয়ে করেছে, তা না হলে মুখ দেখাতে কেমনে? আল্লাহ মালুম। আফা চুপ করবেন। রাগী গলায় বলে ওঠে। ওয়াসিনাত সবই শুনেছে, সাথে অরিত্রাণও। ওয়াসিনাত মন খারাপ করে শপিং মলের এক পাশেই চলে যায়, আবার কি মনে করে ফিরে এসে দেখে অরিত্রাণ কিভাবে তার ফুপুর 12টা বাজিয়েছে। আপনি বড় বলে ভাববেন না। আপনার এমন নিচু চিন্তার কথা শুনে আমি কিছু বলবো না। আমার বউকে যে কেউ কিছু বললে আমি সহ্য করবো, এটা ভাবা বোকামি। ও আমার বউ, আর যেভাবেই বিয়ে হোক না কেন ভালোবাসি ওকে। আপনার ফালতু কথা শুনে ও বা ওর পরিবার কষ্ট পেলে ছেড়ে দিব ভাববেন না। এই ওয়াসু, এখানে কি করছো? কাবাডি খেলছি। কেন খেলবেন? কোথায় কাবাডি খেলছো? আমি তো দেখছি তুমি বসে আছো। দেখলে আবার জিজ্ঞেস করার মানে কি? কিছু না, চলো। সবাইকে পাঠিয়ে দিয়ে এখন কোথায় যাব? সবাই তো চলে গেছে। সবাই গেছে তো কি হয়েছে? আজ আমরা সারা বিকেল ঘুরবো, তুমি চাইলে প্রেমও করব। চোখ মেরে, প্রেম তো আর হবে না, এবার শুধু ভালোবাসা বলেই মুচকি হেসে হাঁটা ধরে। ওয়াসিনাতের মুখে এমন কথা শুনে অরিত্রাণ খানিক সময় থমকিয়ে দাঁড়িয়ে যায়। তারপর ওয়াসিনাতকে সামনে যেতে দেখে অরিত্রাণ দেয় এক দৌড়। কি বলেছিলে তখন আবার বলবে? আমি আবার কি করলাম? প্রেমের কথা বলেছিলে, ভুলে গেলে নাকি? চলেন আজ রিক্সা করে ঘুরে বেড়াই। বেশ রোমান্টিক ওয়েদার, কি বলেন? ভেজা রাস্তা, ঝিরিঝিরি বাতাস, পাখির কোলাহল আর আর হালকা বৃষ্টি। অরিত্রাণ তাকিয়ে আছে, তার কাছে কিছু স্বপ্ন বাক্য ভেসে আসছে, কানের কাছে সেই বাক্য বেজেই চলেছে। ইস, কি মধুর বাক্য! ভাবা যায় না? ভাবা যায় না, এই বাক্য ভাবলেই হবে না, শুনতেও হবে। তাই অরিত্রাণ বলে ওঠে, গাড়ি থাকতে রিক্সা কেন? জনাব হুমায়ুন আহমেদ বলেছেন,
রিকশায় বসলে একটা রাজকীয় ভাব আসে, ওপরে তাকালেই খোলা আকাশ, সেই ফিলিংস। আমার খুব প্রিয় একটা যানবাহন, কেমন জানি আকাশ ছুঁই টাইপের ব্যাপার। চলেন একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি, কি বলেন? ব্রু উঁচু করেই বলে ওঠে। চলো। অরিত্রাণ জীবনে প্রথম রিকশায় উঠেছে, প্রথম ফিলিংসটাই সেই, কারণ তার ওপরে আকাশ আর পাশে প্রিয়সী, আশেপাশে এক মধুর বাতাস, ঝিলমিল বৃষ্টির বসন্তও আছে। অরিত্রাণ তাকিয়ে আছে ওয়াসনাতের দিকে, আর ওয়াসনাত মাথা ওপরে তুলে বৃষ্টির ফোঁটা উপভোগ করছে। হঠাৎ ওয়াসনাত অরিত্রাণের দিকে তাকিয়ে বলে ওঠে, রাজকীয় ভাব পাচ্ছেন? অনেক। নিজেকে তো রাজাই মনে হচ্ছে। তোমার প্রিয় লেখক কি উনি? কে হুমায়ুন আহমেদ? আমার প্রিয় বলতে তেমন কিছুই নেই, তবে বেশ ভালো লাগে। কেন নেই? সব সুন্দর জিনিসই ভালো লাগে, বিশেষ করে ভালোবাসা মিশ্রিত জিনিস, যেমন এখন আপনাকে। এক দৃষ্টিতেই অরিত্রাণের চোখের দিকে তাকিয়ে অরিত্রাণ বেশ ঝটকা খাচ্ছে। হলোটা কি মেয়েটার? যদিও তার শুনতে মধুর লাগছে, তবু সে অবাক। ওয়াসনাত বলে ওঠে, ভালোবাসার আবির্ভাব ভালো লাগা থেকে হলেও কিন্তু তা কিন্তু ভালো লাগে না। ভালো লাগা তো কিছু দিন পরে শেষ হয়ে যায়, কিন্তু মনের সুপ্ত অনুভূতি ভালোবাসার জন্ম দিতে পারে, জানেন? না, আজই জানলাম। ভালো, তবে এত ভালো কেন বাসেন বলবেন, নাকি তাও জানেন না? অরিত্রাণ এবার শুধু তাকিয়ে আছে। মেয়েটা হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? ওয়াসনাত আবার বলে ওঠে, কি হলো বলেন? এটাও জানি না, শুধু জানি ভালোবাসি, কিন্তু কেন, কিভাবে তা জানি না। কিন্তু আমি জানি আমি কেন ভালোবাসি।